তেজগাঁ থেকে সংবাদ সন্ধ্যা নিয়ে আপনাদের সাথে আছি আমি মাহমুদা মৌমিতা এবং আমি গোলাম কিবরিয়া। জানাচ্ছি শিরোনামগুলো। করোনায় আরো ২৬ জনের মৃত্যু, নতুন শনাক্ত ১,৭৭৩ জন। ১৪ দিনের ব্যবধানে রোগী বেড়েছে ৩ গুণ। খালেদা জিয়ার সাজা স্থগিতের মেয়াদ আরো ৬ মাস বাড়িয়েছে সরকার। দেশে থাকা সহ আগের ২ শর্ত বহাল। রিজার্ভের টাকায় অবকাঠামো উন্নয়ন তহবিল গঠন, বিদেশি ঋণের অপেক্ষায় থাকতে হবে না বললেন প্রধানমন্ত্রী। এবং ১ মাসের ব্যবধানে আবার বাড়ল ভোজ্য তেলের দাম। বোতলজাত তেলের লিটারে গুনতে হবে ১৩৯ টাকা। শুনছিলেন শিরোনাম, এবারে পুরো খবর। ১৪ দিনের ব্যবধানে দেশে করোনা রোগী বেড়েছে ৩ গুণের বেশি। শনাক্তের হারও বেড়েছে দ্বিগুণ। সংক্রমণ বাড়ার জন্য মানুষের অসচেতনতাকে দুষছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। করোনার সংক্রমণ কমাতে দেশের সকল জেলা উপজেলায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনার নির্দেশ দেওয়া হয়েছে। ১০ মার্চ থেকে দেশে প্রায় প্রতিদিনই বাড়ছে করোনার রোগী, শনাক্তের হার ও প্রাণহানি। সোমবার সারা দেশে মৃত্যু হয়েছে ২৬ জনের। এ নিয়ে দেশে এখন পর্যন্ত মৃত্যুর সংখ্যা ৮,৫৭১ জন। ২১৯টি ল্যাবে ১৮,৬৯৫ নমুনা পরীক্ষায় করোনা শনাক্ত হয়েছে ১,৭৭৩ জনের। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ৯.৪৮%। সচিবালয়ে এক অনুষ্ঠানে স্বাস্থ্যমন্ত্রী বলেন, মানুষের অবহেলার কারণেই বাড়ছে করোনার সংক্রমণ। সবার স্বাস্থ্যবিধি মানা নিশ্চিত করতে প্রয়োজনে আবারও মোবাইল কোর্ট পরিচালনা সহ নানা অভিযান করা হবে। যে করোনা বেড়ে যাচ্ছে, পার্সেন্টেজ এখন ৬-এর উপরে উঠে গেছে, ৭-এর কাছে চলে গেছে। মৃত্যুর হারও বেড়ে গেছে। যারা মাস্ক না পরে তাদেরকে জরিমানা করবে। তারপরে মাস্ক নো সার্ভিসটাকে আরো কঠোরভাবে প্রয়োগ করবে এবং গেস্ট কন্ট্রোল করবে। বিভিন্ন সামাজিক অনুষ্ঠানে গেস্ট লিমিট করে দিবে। দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৫,৫৯,১৬৮ জন। সুস্থ হয়েছেন আরও ১,৪৩২ জন। এ নিয়ে মোট সুস্থ ৫,১৩,১২৭ জন। বুদ্ধদেব কুণ্ডু, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সাজা স্থগিত করে মুক্তির মেয়াদ আরো ৬ মাস বাড়িয়েছে সরকার। সচিবালয়ে আজ স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান জানান, প্রধানমন্ত্রী শেখ হাসিনা খালেদা জিয়ার মুক্তির মেয়াদ বাড়ানোর প্রস্তাব অনুমোদন করেছেন। দুর্নীতির মামলায় দণ্ডিত খালেদা জিয়া গত বছরের ২৫ মার্চ শর্ত সাপেক্ষে মুক্তির পর থেকে রাজধানীর গুলশানে তার ভাড়া বাসা ফিরোজায় অবস্থান করছেন। এর মাঝে নানা সময়ে গুঞ্জন ছিল বিদেশে চিকিৎসায় নিষেধাজ্ঞা প্রত্যাহারের বিষয়টি। আবেদন করেছিলেন এ বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, আগের ২ শর্ত বহাল রেখে খালেদা জিয়ার সাজা আরো ৬ মাস স্থগিত রাখা হয়েছে। মাননীয় প্রধানমন্ত্রী ২টি শর্তে তাকে নিজ বাসায় থেকে চিকিৎসা সেবা নেওয়ার দিয়েছেন। তো এইখানে চিকিৎসা সেবা নিতে হলে যদি তার একটা এক্সরে করতে হয়, যদি কোনোখানে যেতে হয়, সেখানে তিনি যাবেন চিকিৎসকের পরামর্শ অনুযায়ী, কিন্তু তাকে থাকতে হবে নিজ বাসায়। তিনি আরো জানান, শর্ত সাপেক্ষে এই ৬ মাসে তিনি দেশের বাইরে যেতে পারবেন না। দেশের ভেতরে বিশেষায়িত চিকিৎসা নেওয়ার শর্তে এই মুক্তি। বেগম খালেদা জিয়া বিএনপির চেয়ারপারসন, তার ৬ মাস আমরা পূর্বেও তাকে চিকিৎসার জন্য চিকিৎসা গ্রহণের সুবিধার্থে তার আত্মীয়, তার ভাইয়ের আবেদন অনুযায়ী মাননীয় প্রধানমন্ত্রী তাকে ৪০১-এর ১ ধারায় মানে তাকে দণ্ডাদেশ ৬ মাসের জন্য স্থগিত করেছিল। এ মাসের শুরুর দিকে স্বরাষ্ট্র মন্ত্রণালয় বরাবর খালেদা জিয়ার মুক্তির জন্য পরিবারের পক্ষ থেকে আবেদন করা হয়। খালেদা জিয়ার ছোট ভাই শামীম ইস্কান্দার স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানের সঙ্গে দেখা করে আবেদন করেছিলেন। নাহিদ কামাল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। মুক্তিযুদ্ধের লোক দেখানো চেতনা বিএনপির কাছে স্বার্থ হাসিলের হাতিয়ার বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেন,
বিএনপি কথায় কথায় মানবাধিকারের কথা বলে। 21 আগস্ট শেখ হাসিনাকে হত্যার যে রাষ্ট্রীয় ষড়যন্ত্র চালিয়েছিল তখন তাদের মানবাধিকার কোথায় ছিল? সকালে সরকারি বাসভবনে নিয়মিত ব্রিফিংকালে এসব কথা বলেছেন ওবায়দুল কাদের। জীবন্ত মানুষকে পেট্রোল বোমা মেরে পুড়িয়ে দেওয়া রাজনীতি যারা করে তাদের মুখে মানবাধিকারের কথা মানায় না। তারা আজ ন্যায় বিচারের কথা বলে। 15ই আগস্টে খুনিদের পুরস্কৃতই নয়, বিচারে পথও বন্ধ করেছিল এই বিএনপি। খুনের বিচারে ইনডিমনিটি দিয়ে ৫ম সংশোধনীর মাধ্যমে পবিত্র সংবিধানকে বিএনপি কলঙ্কিত করেছিল। স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী এবং বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীর অনুষ্ঠানে আগত বিদেশি অতিথিদের নিরাপত্তার স্বার্থে 17 থেকে 26শে মার্চ নগরবাসীকে চলাচল সীমিত রাখার আহ্বান জানিয়েছেন পুলিশের মহাপরিদর্শক ডক্টর বেনজির আহমেদ। দুপুরে রাজারবাগে বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের শিক্ষাবৃত্তি প্রদান অনুষ্ঠানে এ আহ্বান জানান তিনি। 10 দিনের অনুষ্ঠানের নিরাপত্তায় পর্যাপ্ত ব্যবস্থা নেওয়া হয়েছে উল্লেখ করে আইজিপি এই সময়ে সভা সমাবেশ না করার অনুরোধ করেন। তিনি বলেন, যারা জঙ্গিবাদ করে তারা ইসলামের শত্রু। ইসলাম কখনো জঙ্গিবাদ সমর্থন করে না। সন্তানদের প্রতি পরিবারকেও সচেতন থাকার আহ্বান জানান আইজিপি। সাইবার অপরাধ নিয়ে অনেক মামলা আসছে উল্লেখ করে তিনি বলেন, এটি রোধে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ব্যবহার করার কথা ভাবছে পুলিশ। যে আমরা এই 10 দিন যাতে করে এই 5 জন বিবিআই চলাচলে কোনো সমস্যা না হয়, নিরাপত্তা কোনো সমস্যা না হয়, সেজন্য কোনো ধরনের কোনো সভা সমিতি দয়া করে আয়োজন করবেন না। এবং নগরবাসীকে বলবো প্রয়োজন না হলে চলাচল সীমিত রাখার জন্য, যাতে করে আমরা স্মুথলি আমরা নগরবাসী যাতে সমস্যা না হয় সেদিকে আমাদের সর্বোচ্চ নজর থাকবে। রাজধানীতে 17 থেকে 26 মার্চ পর্যন্ত কোনো সভা সমাবেশ না করতে ডিএমপির আহ্বানে বিস্মিত বিএনপি। রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে আজ এক সংবাদ সম্মেলনে এর ব্যাখ্যা দাবি করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ সময় তিনি জিয়াউর রহমানের খেতাব বাতিলের তৎপরতার তীব্র নিন্দা জানিয়েছেন। স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উদযাপন উপলক্ষে বিএনপির কর্মসূচি ঘোষণার জন্য এ সংবাদ সম্মেলন। এ সময় দলটির নেতারা অভিযোগ করেন, বিএনপির স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী কর্মসূচি বানচালের পায়তারা করছে সরকার। 17 থেকে 26 মার্চ পর্যন্ত সভা সমাবেশে ডিএমপির বিধিনিষেধের ব্যাখ্যা চেয়ে দলটির মহাসচিব প্রশ্ন রাখেন, স্বাধীনতা উদযাপনের কর্মসূচি কিভাবে রাষ্ট্রবিরোধী হয়? সরকারি প্রোগ্রামের সঙ্গে আমাদের প্রোগ্রামগুলোর কোনো বিরোধ নেই, কোনো কনফ্রন্টেশন নেই। তারা তাদের প্রোগ্রাম করবেন, আমরা আমাদের প্রোগ্রাম করব। শুধু তাই নয়, তিনি এখানে আবার বলছেন কি অ্যান্টি ন্যাশনাল প্রোগ্রাম। এটা কেন বলেছেন, কিভাবে বলেছেন, সেটার একটা ব্যাখ্যা আমরা জানতে চাই। স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীর প্রোগ্রাম পালন করা কি অ্যান্টি ন্যাশনাল প্রোগ্রাম? তারা ছাড়া আর কেউ করতে পারবে না। এটা কোন ধরনের চিন্তা ভাবনা থেকে এটা আসছে আমরা বুঝতে পারছি না। বিএনপির প্রতিষ্ঠাতা ও প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের খেতাব বাতিল নিয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মির্জা ফখরুল বলেন, সরকার এ ধরনের কোনো সিদ্ধান্ত নিলে তা হবে স্বাধীনতার সঙ্গে চরম বিশ্বাসঘাতকতা। জামুকার কোনো এখতিয়ার নেই বিশেষ সিদ্ধান্ত নেওয়া, আর সরকার যদি কোনো সিদ্ধান্ত এই বিষয়ে নেয় আমরা মনে করবো যে এটা চরম বিশ্বাসঘাতকতা হবে স্বাধীনতা যুদ্ধের সঙ্গে। বিভাগীয় সমাবেশের অংশ হিসেবে পূর্ব ঘোষিত ঢাকা মহানগর দক্ষিণের মঙ্গলবার সমাবেশ স্থগিতেরও ঘোষণা আসে এ সংবাদ সম্মেলন থেকে। স্বাধীনতার ঘোষক সুমন তানভীর, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। বাংলাদেশের প্রতি ভালোবাসা এবং আস্থার কারণেই করোনার মধ্যেও ঢাকায় আসছেন 5 দেশের শীর্ষ নেতারা। পররাষ্ট্রমন্ত্রী একে আব্দুল মোমেন আরও জানান, এ সফরের মধ্য দিয়ে ভারত, নেপাল, ভুটান, মালদ্বীপ এবং শ্রীলঙ্কার সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্কের নতুন অধ্যায়ের সূচনা হবে। দুপুরে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলনে মন্ত্রী এসব কথা বলেন। স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী ও মুজিব বর্ষ উদযাপনের অনুষ্ঠানে যোগ দিতে 17 মার্চ থেকে ঢাকায় আসবেন প্রতিবেশী দেশের রাষ্ট্র ও সরকার প্রধানরা। বুধবার আসছেন মালদ্বীপের রাষ্ট্রপতি ইব্রাহিম মোহাম্মদ সলিহ। শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী মহেন্দ্র রাজাপাকসে আসবেন 19 মার্চ। নেপালের রাষ্ট্রপতি বিদ্যা দেবী ভান্ডারী আসবেন 22 মার্চ। ভুটানের প্রধানমন্ত্রী লোটো সেরিং আসবে 24 মার্চ। আর 26 মার্চ আসবেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এদের প্রত্যেকেই দুদিনের সফরে ঢাকায় আসবেন। এটা একটা ঐতিহাসিক ঘটনা। উদযাপনে নানা অনুষ্ঠানে যোগ দেওয়ার পাশাপাশি বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকও করবেন রাষ্ট্র ও সরকার প্রধানরা। একই সাথে 5 দেশের সঙ্গে স্বার্থ সংশ্লিষ্ট বেশ কয়েকটি খাতে সমঝোতা স্মারক সই হবে। বন্ধুত্বপূর্ণ সম্পর্কের যে অত্যন্ত গভীর এবং তারা শ্রদ্ধা এবং তাদের আস্থা, সেই জন্য তারা মাননীয় প্রধানমন্ত্রীর প্রতি তাদের যে আস্থা
সেই জন্য এই সমস্ত রাষ্ট্রের সরকার প্রধান এবং রাষ্ট্রপ্রধানরা বাংলাদেশে আসছেন এই কোভিডের সময়। মনে রাখতে হবে দিস ইজ ভেরি আনইউজুয়াল টাইম। আমন্ত্রিতদের মধ্যে ঢাকার বাইরে যাবেন শুধু ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তার সাতক্ষীরা ও গোপালগঞ্জের মন্দির পরিদর্শন ঘিরে এরই মধ্যে পশ্চিমবঙ্গের গণমাধ্যমে আলোচনা হচ্ছে। এই বিষয়ে বাংলাদেশের মনোভাব জানতে চাওয়া হয় মন্ত্রীর কাছে। এইটা ধর্মীয় একটি এলাকায় তিনি এই কাজগুলো করবেন, সুতরাং পশ্চিমবঙ্গে কে কি বলল দিস ইজ উনি ভারতীয় সরকার ইচ্ছা প্রকাশ করেছেন যে এই তীর্থস্থান এটা পুরো তীর্থস্থান, একটা সম্প্রদায়ের যিনি প্রবর্তক ছিলেন তারই এখানে জন্মস্থান, সেখানে তিনি সম্মান প্রদর্শন করেন। এক প্রশ্নের উত্তরে মন্ত্রী আরও জানান, প্রতিবেশী দেশের মধ্যে যাদের আমন্ত্রণ জানানো হয়েছে তাদের মধ্যে শুধু আফগানিস্তান আসতে পারছে না, আর মিয়ানমারে চলমান অস্থিরতার কারণে আমন্ত্রণ জানানো হয়নি। নাফিজুদ্দৌলা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। নিজেদের অর্থায়নে উন্নয়ন কাজ এগিয়ে নিতে যাত্রা শুরু হলো বাংলাদেশ অবকাঠামো উন্নয়ন তহবিল BIDF এর। 6 মাসের আমদানি ব্যয় রেখে বৈদেশিক মুদ্রার রিজার্ভের বাকি অর্থ দিয়েই গঠন হলো এই ফান্ড। সকালে গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। বলেন, এখন থেকে আর বিদেশি ঋণের অপেক্ষায় থাকতে হবে না। $43 বিলিয়নেরও বেশি এখন দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ। এ থেকে সরকারের বড় বড় উন্নয়ন প্রকল্পে ঋণ দেওয়ার জন্য এই প্রথম গঠন করা হলো বাংলাদেশ অবকাঠামো উন্নয়ন তহবিল। প্রধানমন্ত্রী শেখ হাসিনার পরামর্শে অর্থ মন্ত্রণালয় ও বাংলাদেশ ব্যাংকের নানা পর্যালোচনার পর এই তহবিলের উদ্বোধন করা হলো। অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, বৈদেশিক মুদ্রার রিজার্ভ থেকে বিনিয়োগ করা হলে দেশের যেমন লাভ হবে, তেমনি বিদেশিদের ঋণের দিকেও আর তাকাতে হবে না, বাড়বে বাংলাদেশের মর্যাদা। বারবার শুধু অন্যের কাছে হাত পাতা বা কারো কাছে ধার না করে আমরা আমাদের নিজেদের অর্থ দিয়েই নিজেদের অবকাঠামো উন্নয়ন বা সেখান থেকে আমরা যারা আমাদের এখানে ইনভেস্টমেন্ট করতে আসবে, বিনিয়োগ করতে আসবে বা দেশি বিদেশি যারাই আসুক, তাদের যে ঋণ নেবার যে প্রচেষ্টা সেটা আমরা নিজেরা নিজেদের অর্থ থেকেই আমরা ব্যয় করতে পারি। তাদের দেশেরও লাভ, আবার আমাদেরও একটা আত্মবিশ্বাস জন্মাবে। ভারত, নেপাল, ভুটানকে বাংলাদেশের বন্দর ব্যবহার করার অনুমতি দেওয়া হয়েছে জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, বন্দরগুলোর সক্ষমতাও বাড়ানো হচ্ছে। নতুন গঠিত এই উন্নয়ন তহবিল থেকে দেয়া প্রথম ঋণের টাকা দিয়ে ড্রেজিং করা হবে পায়রা বন্দরের রাবনাবাদ চ্যানেল। এই রাবনাবাদ চ্যানেল আমরা ড্রেজিং, শুধু এটা ড্রেজিং করলে আমরা প্রতি বছর এটা মেনটেনেন্স করতে হবে। এভাবে আমাদের দক্ষিণের নদীগুলি মানে শত শত বছরের যে সিল্ট মুখগুলি বন্ধ করে রেখেছে সেটা যদি একবার খুলে দিতে পারি, আমাদের যে নদীর নাব্যতা বৃদ্ধি পাবে, নদী পথে আমাদের ব্যবসা বাণিজ্য আরও সুগম হবে। শুধু তাই না, এখান থেকে আমরা সেই ভারতের আসাম থেকে বা ভুটান থেকে নৌপথেই পণ্য পরিবহন করার সুযোগ হবে। শেখ হাসিনা বলেন, দেশের মানুষের ভাগ্যের পরিবর্তন করাই তার সরকারের প্রধান লক্ষ্য। বাংলাদেশ উন্নয়নশীল দেশের মর্যাদা পাওয়ায় এই চ্যালেঞ্জ আরও বাড়ল। উন্নয়নের মূল পরিকল্পনাই হচ্ছে তৃণমূল পর্যায়ে পর্যন্ত পর্যাপ্ত অর্থ সরবরাহ করে একেবারে গ্রামের মানুষকে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করে গড়ে তোলা। জাহিদুল বাশার, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। লাফিয়ে লাফিয়ে বাড়ছে ভোজ্য তেলের দাম। এবার 1 লিটারের বোতলজাত তেলে বেড়েছে 4 টাকা এবং 5 লিটারে বেড়েছে 30 টাকা। দুপুরে ভোজ্য তেলের নতুন দাম নির্ধারণ করেছে বাণিজ্য মন্ত্রণালয়। নতুন দর অনুযায়ী বোতলজাত সয়াবিন 1 লিটার 139 টাকা এবং 5 লিটারের দাম ঠিক করা হয়েছে 660 টাকা। পাশাপাশি খোলা পাম তেল 109 টাকা এবং সয়াবিনের দাম প্রতি লিটার 117 টাকা নির্ধারণ করা হয়েছে। মঙ্গলবার থেকে কার্যকর হবে নতুন এই দর। দেশে ভোজ্য তেলের বার্ষিক চাহিদা 20 লাখ টন, যার বেশিরভাগই আমদানির মাধ্যমে পূরণ করা হয়। বর্তমানে আন্তর্জাতিক বাজারে তেলের দাম বাড়তি, তাই আন্তর্জাতিক বাজারের সাথে স্থানীয় দামের সমন্বয় করতে নতুন দর ঠিক করা হয়েছে বলে জানিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়। প্রায় 1 মাসের মাঝখানে আন্তর্জাতিক বাজারেও প্রায় $70 মতো দাম বেড়ে গেছে। গতকালকেও এটা দাম ছিল $1300 কেজি, যার ফলে এটা সেই ফর্মুলায় ফেলেই কিন্তু দামটা ফিক্স আপ করা হচ্ছে। যে মুহূর্তে আমরা দেখব দাম কমতে শুরু করেছে, একইভাবে আমরা দাম কমিয়ে দেব। ভোক্তারা ন্যায্য মূল্যে পণ্য পাচ্ছেন কিনা তা নিশ্চিত করতে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরকে নির্দেশনা দিয়েছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। তাদের সততা এবং নিষ্ঠার সঙ্গে কাজ করারও আহ্বান জানান তিনি।
সোমবার রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে বিশ্ব ভোক্তা অধিকার দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় এ আহ্বান জানান বাণিজ্যমন্ত্রী। তিনি বলেন, একদিকে ভোক্তার অধিকার বোঝানোর চেষ্টা চলছে, তেমনি তারা যেন প্রতারণার শিকার না হন তা নিশ্চিত করা হচ্ছে। এছাড়া অধিকার নিশ্চিতে ভোক্তা সচেতনতার বিকল্প নেই বলে জানান জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক বাবুল কুমার সাহা। ভোক্তা, তুমি যে জনগণ, তুমি যে এদেশের নাগরিক, তোমার কিছু অধিকার আছে, তোমার ভোগ করার অধিকার আছে, তোমার রাইট আছে, কি দামে তুমি পাচ্ছ সেটা জানা পাওয়া। সেই যে অধিকারটা তাদেরকে বোঝানো। দ্বিতীয়ত হলো, যেটা মূল কাজ আমি মনে করি, দ্বিতীয়ত হলো তারা ন্যায্য মূল্যে পাচ্ছে কিনা, পাশাপাশি সেটাও অবজার্ভ। ৩,০০০ কোটি টাকা আত্মসাৎ করে পিকে হালদারের বিদেশ পালানোর দায় নিয়ে পাল্টাপাল্টি অবস্থানে দুদক এবং ইমিগ্রেশন পুলিশ। পুলিশের প্রতিবেদনে বলা হয়েছে, পিকে হালদার দেশ ছাড়ার ২.৫ ঘন্টা পরে দুদকের চিঠি পৌঁছায়, অথচ দুদকের আইনজীবীর দাবি চিঠি পৌঁছায় ৪.৫ ঘন্টা আগে। বিচারপতি নজরুল ইসলাম তালুকদার এবং বিচারপতি মহিউদ্দিন শামীমের বেঞ্চে আজ এই বিষয়ে শুনানি হয়েছে। পিকে হালদারের দেশ ত্যাগের সময় বেনাপোল ইমিগ্রেশনে কর্মরত ৫৯ কর্মকর্তার তালিকা সোমবার হাইকোর্টে দাখিল করেছে পুলিশ। প্রতিবেদনে বলা হয়েছে, ২০১৯ সালের ২৩ অক্টোবর বেনাপোল দিয়ে দুপুর ৩টা ৩৮ পালিয়ে যায় পিকে হালদার। অথচ ওই দিন বিকেল ৪:৩০টায় দুদক পিকে সহ ২৪ জনের দেশ ত্যাগে নিষেধাজ্ঞার চিঠি দেয় ইমিগ্রেশন পুলিশকে, যা ৫টা ৪৭ বেনাপোলে পৌঁছায়। কাউকে বিদেশ গমনে বাধা দেওয়ার দরকার হয়, সেক্ষেত্রে ওভার ফোনে ওনারা ব্যবস্থা নিতে পারেন। যদি কোনো সংস্থার পক্ষ থেকে ওভার ফোনে জানানো হয় তাহলে ওনারা ব্যবস্থা নিতে পারেন। এই ধরনের একটা গুরুত্বপূর্ণ বিষয়, ওনারা কোনো ওভার ফোন পান নাই। এর বিরোধিতা করে দুদকের আইনজীবী শুনানিতে বলেন, পিকে হালদার পালিয়ে যাওয়ার ৪.৫ ঘন্টা আগেই তারা দেশ ত্যাগ রোধের চিঠি পাঠায়। ইমিগ্রেশন কর্তৃপক্ষ আজকে যে কমপ্লায়েন্স দিলেন থ্রু ডেপুটি অ্যাটর্নি জেনারেল, সেখানে দেখা যাচ্ছে 15টা 38 উনি বেনাপোল স্থলবন্দর ত্যাগ করেছেন। দ্যাট মিনস ওনার রিটেন চিঠিটা উনি পেয়েছে সকাল 10টা 30 23 তারিখ, এবং আমার সফট কপি পেয়েছেন 14টা 43। দ্যাট মিনস হলো 2টা 43, তারও 1 ঘন্টা পরে দিয়েছে। এখানে দুর্নীতি দমন কমিশনের কোনো ল্যাচেস আছে বলে কমিশন এটা মনে করে না। শুনানিতে আদালত বলেন, প্রশান্ত কুমার হালদারের পালানোর পেছনে কারো না কারোর গাফিলতি অবশ্যই আছে। এছাড়াও বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর এসকে সুর, নির্বাহী পরিচালক শাহ আলম ও পিকের বান্ধবী নাহিদা রুনাইকে কেন এখনও গ্রেপ্তার করা হয়নি সে প্রশ্ন তোলেন আদালত। আর্থিক দুর্নীতির সাথে জড়িতদের চিহ্নিত করে প্রতিবেদন দিতে ৭ সপ্তাহ সময় নিয়েছে বাংলাদেশ ব্যাংক। মামলাটির পরবর্তী শুনানি ৬ এপ্রিল। জান্নাতুল ফেরদাউস তানভি, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। আদালতের তলবে হাজির না হওয়া পিপল লিজিংয়ের ১২২ ঋণখেলাপির দেশ ত্যাগের নিষেধাজ্ঞা দিয়েছে হাইকোর্ট। তাদের খুঁজে বের করতে ব্যবস্থা নেওয়ার নির্দেশও দেওয়া হয়েছে। বিচারপতি খুরশিদ আলম সরকারের বেঞ্চ এ আদেশ দেন। একই সঙ্গে ঋণখেলাপি যারা আদালতে হাজির হননি তাদের বর্তমান ঠিকানা পিপলস লিজিংয়ের অবসায়ককে দেওয়ার নির্দেশ দিয়েছে হাইকোর্ট। ঠিকানা খুঁজে বের করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহায়তা নেওয়ার নির্দেশও দেওয়া হয়েছে। পিপলস লিজিং অ্যান্ড ফাইন্যান্সিয়াল সার্ভিসেস লিমিটেড থেকে ৫ লাখ টাকা এবং তার বেশি অর্থঋণ নিয়ে খেলাপি হওয়া এমন ২৮০ ব্যক্তি ও প্রতিষ্ঠানকে এর আগে তলব করেন হাইকোর্ট। এর মধ্যে যারা হাজির হননি তাদের দেশ ত্যাগে নিষেধাজ্ঞা দিল হাইকোর্ট। ব্যাংক এবং আর্থিক প্রতিষ্ঠানগুলোর লভ্যাংশ ঘোষণার সীমা বাড়ছে। এখন থেকে ব্যাংকগুলো সর্বোচ্চ ৩৫% পর্যন্ত লভ্যাংশ দিতে পারবে। এছাড়া আর্থিক প্রতিষ্ঠানগুলোকে নগদ লভ্যাংশের পাশাপাশি বোনাস লভ্যাংশ দেওয়ার সুযোগ দেবে বাংলাদেশ ব্যাংক। সোমবার সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন বিএসইসির সাথে অনুষ্ঠিত এক বৈঠকে লভ্যাংশের সীমা বাড়াতে সম্মত হয় কেন্দ্রীয় ব্যাংক। করোনার কারণে গেল ফেব্রুয়ারিতে এক প্রজ্ঞাপনের মাধ্যমে ব্যাংকের লভ্যাংশের সর্বোচ্চ সীমা ৩০% বেঁধে দেয় বাংলাদেশ ব্যাংক। এরপর আর্থিক প্রতিষ্ঠানের লভ্যাংশের সর্বোচ্চ সীমা ১৫% বেঁধে দেওয়া হয়। বাংলাদেশ ব্যাংকের এই নির্দেশনার প্রভাব পড়ে পুঁজিবাজারে। অনেক ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের শেয়ারের দাম কমে যায়। পুঁজিবাজারের উন্নয়নে বিএসইসি ও বাংলাদেশ ব্যাংক যাতে সমন্বিতভাবে কাজ করতে পারে সে লক্ষ্যে বৈঠকে বসেন দুই প্রতিষ্ঠানের শীর্ষ কর্মকর্তারা। বৈঠক শেষে বিএসইসির মুখপাত্র সাংবাদিকদের জানান, ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোর লভ্যাংশ ঘোষণার সীমা বাড়ছে।
15% ক্যাশ, 15% বোনাস, এবং সেইটা আমরা একমত হয়েছে এটা 5% বৃদ্ধি করে 35% করার জন্য বাংলাদেশ ব্যাংক প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করবে। এবং এছাড়া নন ব্যাংক ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনের যে সর্বোচ্চ 15% ক্যাশ ডিভিডেন্ড দিতে পারবে, সেখানে তারা একটু স্পষ্টীকরণ করবে যে সেখানে 15% ক্যাশের পাশাপাশি বোনাসও ডিক্লেয়ার করতে পারবে। এদিকে বিশ্লেষকরা বলছেন ব্যাংক খাতের নাজুক অবস্থায় এই সিদ্ধান্তে ইতিবাচক পরিবর্তন আসবে কিনা তা নিয়ে সংশয় আছে। ব্যাংকে যখন এই পর্যায়ে ডিভিডেন্ড দেওয়ার ক্ষমতাই নাই, তখন এটা 35 করুক আর 40 করুক, তারা তো 10-15 বেশি দিবেই না। একটা পুঁজিবাজারে আসবে বলে হয়তো 2-4 দিনের জন্য আসতে পারে অভিযোগে, পাল্টে দীর্ঘমেয়াদী কোনো এফেক্ট আসার কোনো কারণই আমি দেখি না। পুঁজিবাজারে ইতিবাচক পরিবর্তন আনতে বাজারে প্রতিটি ব্যাংকের 200 কোটি টাকা বিনিয়োগের সিদ্ধান্ত দ্রুত কার্যকরের উদ্যোগ নেওয়া হবে বলে জানান বৈঠকে উপস্থিত কর্মকর্তারা। আইরিন খাতুন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। মশা নিয়ন্ত্রণে সমন্বিত পদক্ষেপ নেই রাজধানীতে। এক্ষেত্রে কার্যক্রম ভিন্ন 2 সিটি কর্পোরেশনের। উত্তর ঢাকায় ঘটা করে ক্র্যাশ কর্মসূচি চালানো হলেও দক্ষিণ সিটি কর্পোরেশন চলছে নিজস্ব গতিতে। তবে 2 সিটি কর্পোরেশনের উদ্যোগে সমন্বয় না থাকলে অবস্থা পরিবর্তনের আশা দেখছেন না বিশেষজ্ঞরা। মশার উপদ্রবে যখন অতিষ্ঠ নগরবাসী, তখন বেশ ঘটা করেই ক্র্যাশ কর্মসূচি শুরু করে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন। প্রতিদিনই উত্তর ঢাকার বিভিন্ন জায়গায় চোখে পড়ছে ফগার মেশিনের ধোঁয়ায় মশা নিধনের চেষ্টা। তবে এত কিছুর পরও অবস্থা বদলায়নি খুব একটা। উত্তরে যখন ঘটা করে অভিযান চলছে, তখন দক্ষিণ ঢাকায় তেমন তোড়জোড় দেখা যাচ্ছে না। মশার বিচরণের যেহেতু কোনো গণ্ডি নেই, 2 সিটি কর্পোরেশন একসঙ্গে কাজ না করলে কোনো পরিকল্পনা বাস্তবায়ন সম্ভব কিনা এমন প্রশ্ন ছিল ডিএনসিসির মেয়রের কাছে। আমার এই স্ট্র্যাটেজিটা আছে, এটি আমি মনে করেছিলাম একটা ক্র্যাশ প্রোগ্রাম দরকার। এই সময় যেহেতু মশা যেহেতু বেড়ে গেছে, এই জন্য কিন্তু ক্র্যাশ প্রোগ্রাম শুরু করলাম। হয়তো দক্ষিণ কোনো কিছু করছে, হয়তো ক্র্যাশ প্রোগ্রামের মাধ্যমে না, হয়তো রেগুলারের মধ্যে করছে, এটা ওনাদের ব্যাপার। যদিও মশা দ্রুতই কমেছে, বুধবার এমন দাবি করেন দক্ষিণ ঢাকার মেয়র। মশক আগের তুলনায় অনেক নিয়ন্ত্রণে চলে এসেছে এবং দিনে দিনে ইনশাল্লাহ আরও ভালোর পথে যাবে। আমরা সম্পূর্ণ নিয়ন্ত্রণে ইনশাল্লাহ নিয়ে আসতে পারব। কিন্তু মশার উপদ্রব নিয়ে কমেনি অভিযোগ দক্ষিণ ঢাকার নাগরিকদের। সন্ধ্যার পরে তো মনে হয় মুসুর টানানোর ব্যবস্থা হয়ে যায়। ছেলে মেয়েরা লেখাপড়া করতে পারে না মশার কামড়ের জন্য, আর এমন মশা যে কামড়ের সাথে সাথে ফুলে যায়। ভাত খাইতে বলে ভাতের ভিতরেও মশা যায়, মুখের ভিতরে এই জঙ্গল মঙ্গল লাড়া দিলে মশা একসের ওরে। শেষ মনে করেন 3-4 মাস আগে দিয়েছিল একবার, তা মনে করেন কিরাসিনের মতন ধোমার গন্ধ হয়, ওটা ওষুধ না। মশা নিধনের সুফল পেতে 2 সিটি কর্পোরেশনের মধ্যে সমন্বয়ের প্রয়োজন দেখছেন বিশেষজ্ঞরা। যে মশাগুলো তাদের একটা রেঞ্জ আছে যে তারা কতদূর উঠতে পারে, কতদূর উড়ে যেতে পারে, এবং আপনার যখনই একটা এলাকায় ব্যবস্থা হবে আর একটা এলাকায় হবে না, তখন এই মশাগুলো তাদের সার্ভাইভালের জন্য ওই এলাকায় চলে যাবে। প্রয়োজনে কীটতত্ত্ববিদদের মশা নিধন অভিযান সরাসরি তদারকির ব্যবস্থা করারও পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা। বন ইবনে কামাল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। মিয়ানমারে সামরিক জান্তা বিরোধী বিক্ষোভকারীদের উপর আবারও গুলি চালিয়েছে পুলিশ। নিহত হয়েছেন আরও 6 জন। প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। রোববার নিরাপত্তা বাহিনীর গুলিতে 39 জন নিহত হওয়ার পরদিন সোমবার আবারও রক্তাক্ত হল মিয়ানমার। মধ্যাঞ্চলীয় মাইংয়ান এবং আংলান শহরে বিক্ষোভকারীদের উপর গুলি ছোড়ে পুলিশ। এ সময় মাইংয়ানে 3 জন এবং আংলানে 2 জন নিহত হন। মান্দালায় নিহত হয়েছেন 1 জন। এদিকে পশ্চিমাঞ্চলীয় শহর হাকায় আং সান সুচির সমর্থকরা শান্তিপূর্ণ সমাবেশ করেছে বলে জানিয়েছে রয়টার্স। ডানডিনে যাওয়ার আগে মঙ্গলবার নিজেদের মধ্যে প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ দল। তামিম এবং শান্ত একাদশে ভাগ হয়ে প্রস্তুতি সারবেন ক্রিকেটাররা। হাঁটুর চোটে মোসাদ্দেক খেলবেন না প্রস্তুতি ম্যাচে। ক্রিকেটারদের ফিটনেসে সন্তুষ্ট দলের স্ট্রেংথ অ্যান্ড কন্ডিশনিং কোচ নিকলি। কুইন্সটাউনে দলগত অনুশীলন শেষ। রোমাঞ্চকর একদিন বিশ্রামের আগে পরে 2 দিন করে অনুশীলন। সেই পালা শেষে এবার নিজেরা দুভাগ হয়ে খেলবে প্রস্তুতি ম্যাচ। মঙ্গলবার সেই ম্যাচে হাঁটুর ইনজুরিতে পড়া মোসাদ্দেক ছাড়া স্কোয়াডের বাকি 19 জনের সঙ্গে আছে নিউজিল্যান্ডের 5 ক্রিকেটার। নিউজিল্যান্ডের বিপক্ষে 2 ফরম্যাট মিলিয়ে মাত্র 6 ম্যাচ, 3 ওডিআই আর 3 টি20 সিরিজটা দাঁড়িয়েছে প্রায় 1.5 মাসে। লম্বা সফরে ধকল সামলানোর চ্যালেঞ্জ ক্রিকেটারদের। ফিটনেসে আরও উন্নতির আশা কন্ডিশনিং কোচের।
এই দলটা অনেক পরিশ্রমী। এখানে যারা আছেন সবাই পেশাদার। আমি কয়েকজনের নাম বলতে পারি যারা খুবই পরিশ্রমী, বিশেষ করে মুশফিক, যে তরুণদের জন্য রোল মডেল। সবাই বুঝতে শুরু করেছে ফিজিক্যাল ফিটনেসে উন্নতির বিকল্প নেই। শুরুর দিনগুলো চ্যালেঞ্জিং ছিল। 14 দিনে কোয়ারেন্টিনে থেকে মানসিক শক্তি ধরে রাখা ছিল কঠিন, কিন্তু বাস্তবতার সঙ্গে ধীরে ধীরে মানিয়ে নিয়েছেন ক্রিকেটাররা। সেই কাজটা আরও সহজ করেছেন নিকোলাস লি। সবার মাঝে ছড়িয়ে দিয়েছেন উপভোগের মন্ত্র। ভ্রমণ ক্লান্তি আর বাংলাদেশের সাথে সময়ের পার্থক্যের কারণে শুরুতে অনেকের অভ্যস্ত হতে সময় লেগেছে, কিন্তু 7 দিন পর যখন ওরা রুমের বাইরে আসতে পেরেছে কিংবা যখন ট্রেনিংয়ে নামার সুযোগ মিলেছে, তখন সবকিছু স্বাভাবিক হয়েছে। ম্যাচের আগে তারা যথেষ্ট সময় পাবে নিজেদের আরও প্রস্তুত করতে। কুইন্সটাউনে প্রস্তুতি ম্যাচ শেষে ডানেডিনে যাবে টিম বাংলাদেশ। 20 মার্চ সেখানে শুরু হবে ওয়ানডে সিরিজ। সাইফুল মজুমদার, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। লা লিগায় টানা চতুর্থ জয়ের খোঁজে নামবে বার্সেলোনা। ওয়েস্কার মাঠে ম্যাচ শুরু বাংলাদেশ সময় রাত 2টায়। চ্যাম্পিয়ন্স লিগের হতাশা ভুলে ঘুরে দাঁড়ানোর প্রত্যয় বার্সার। টেবিল টপার আতলেতিকো মাদ্রিদের সাথে পয়েন্ট ব্যবধান কমানোর চ্যালেঞ্জও মেসিদের সামনে। ইনজুরিতে ছিটকে গেছেন পিকে, রবের্তো, কুতিনিও। তবে মাঝমাঠে শুরু থেকে ফ্র্যাঙ্কি ডি ইয়াংয়ের উপস্থিতি অনুপ্রেরণা যোগাবে কাতালানদের। এদিকে ইংলিশ প্রিমিয়ার লিগের সেরা 4-এ থাকার লড়াইয়ে নামবে লিভারপুল। টানা ব্যর্থতায় টেবিলের 8-এ নেমে গেছে চ্যাম্পিয়নরা। 4-এ থাকা চেলসির চেয়ে 8 পয়েন্ট পিছিয়ে ক্লপের দল। গুরুত্বপূর্ণ ম্যাচে রবার্তো ফিরমিনোকে পাচ্ছে না অলরেডস। আর এই ছিল এখনকার আয়োজনে। যাওয়ার আগে শিরোনামগুলো আরেকবার মনে করে দিচ্ছি। করোনায় আরও 26 জনের মৃত্যু, নতুন শনাক্ত 1773 জন। 14 দিনের ব্যবধানে রোগী বেড়েছে 3 গুণ। খালেদা জিয়ার সাজা স্থগিতের মেয়াদ আরও 6 মাস বাড়িয়েছে সরকার। দেশে থাকা সহ আগের 2 শর্ত বহাল। রিজার্ভের টাকায় অবকাঠামো উন্নয়ন তহবিল গঠন, বিদেশি ঋণের অপেক্ষায় থাকতে হবে না বললেন প্রধানমন্ত্রী। এক মাসের ব্যবধানে আবার বাড়ল ভোজ্য তেলের দাম। বোতলজাত তেলের লিটারে গুনতে হবে 139 টাকা। আর এরই সঙ্গে শেষ করছি সংবাদ সন্ধ্যা। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবরের আরো বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং টুইটারে। সাথে থাকার জন্য ধন্যবাদ।